তারা তো স্বাক্ষর করে নাই, সেটাতে জটিলতা কি হবে? তা অনেকেই তো স্বাক্ষর করে নাই, তাতে কিন্তু বড় বড় রাজনৈতিক দলগুলো এখানে অনুপস্থিত। তো জুলাই সনদ যারা বানাচ্ছে সেই সনদে কি বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো সবাই স্বাক্ষর না করলে এটা বাস্তবায়িত হবে না? সে সত্য তো নাই। এটা তো বলাই আছে যে ওরা বারবারই বলেছে সবাইকে এখানে স্বাক্ষর করতে হবে, যেটা আগে এখানে তারা কেন? আর তাদের বাইরেও তো আরো আছে, বাম 4 দল করে নাই। তো তাহলে তারা করে নাই যে ওরাও তো করে নাই। তো তাহলে ওদের জন্য কি বসে থাকবে, নাকি শুধু এনসিপি করে দিলে হয়ে গেল, সহি হয়ে গেল? বাকি 4 জন কোথায় যাবে? তাহলে 4 দল কোথায় যাবে? তো 52টা রাজনৈতিক দল বা 55টা রাজনৈতিক দলের থেকে মাত্র 25টা করেছে। তো এখানে তো সংখ্যাতেও তো অনেক নাই। আপনি ইয়ে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির কথা বাদ দেন, বাকি যেগুলো আছে ওগুলো কই? ওগুলোও তো করে নাই। সো এগুলো হচ্ছে আমি 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 মনে করি না যে খুব একটা বড় ধরনের কোনো সমস্যা হবে, কিন্তু ইনডিসেন্ট দেখায়। তারা জুলাই আন্দোলনে যাদের একটা ভূমিকা ছিল, সেই রাজনৈতিক দল যারা সংস্কারের বিভিন্ন দাবি করছিল, তারা যখন এখানে অনুপস্থিত থাকে একটা ইনডিসেন্ট দেখায়। কিন্তু এটা বাস্তবায়নের পক্ষে আমার মনে হয় না যে তাতে কোনো সমস্যা হবে। আর একটা প্রশ্ন, বাংলাদেশের একজন বেশ ভালো উপস্থাপক, নামকরা উপস্থাপক খালেদ মহিউদ্দিন বাংলাদেশে এসেছিলেন। তিনি একটি আলোচনায় বলেছেন তিনি শেখ হাসিনার সাক্ষাৎকার দিবেন, এর জন্য জেল জুলুম হলেও তিনি পরোয়া করেন না, বা তিনি এভাবে বলেছেন যে সেক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় ঘটলেও তিনি তা নেবেন বলে জানিয়েছেন সাংবাদিক খালেদ মহিউদ্দিন। কেউ কেউ বলছেন খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার এই সাক্ষাৎকারের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরাবার চেষ্টা করছেন। আপনি কি বলবেন? আমি এগুলো মনে যে ফেসবুক সামাজিক আপনি নাম বলেন, কেউ এটা সামাজিক সোশ্যাল মিডিয়ার কথা সেটা বলেন। সোশ্যাল মিডিয়ার কথা আপনি তো কেউ সোশ্যাল মিডিয়া। আচ্ছা, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি গত 2 দিন থেকে দেখতে পাচ্ছি। কিন্তু বাস্তবতা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কি বলেছিল, ও বলেছে যে উনি যদি আমাকে সাক্ষাৎকার দেন জি আমি নিতে চাই, এবং তার জন্য যদি প্রয়োজন হয় আমি জেলমে যাবে। এখানে আমার কয়েকটা পয়েন্ট আছে। প্রথমত হচ্ছে যে শেখ হাসিনা সাক্ষাৎকার এখন কেন নেওয়ার প্রশ্ন আসবে, সেটা একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেটা আছে সেটা এখন নিষিদ্ধ হয়ে আছে, যেটা এর আগে আমরা দেখেছি আদালত কর্তৃক তারেক রহমানের সাক্ষাৎকার নেওয়াটাও নিষিদ্ধ ছিল বাংলাদেশের মিডিয়াতে। তো তখন তো সেটা ফলো করা হয়েছিল। তারেক রহমানের ইন্টারভিউ এই দেশে কেউ ওইভাবে প্রচার করে নাই, বরং একটা টেলিভিশন তার বক্তৃতা প্রচার করেছিল বলে তারা সাজাও পেয়েছে। যে একই কাহিনী এখানে অ্যাপ্লাইড হবে। সরকার যদি নির্ধারণ করে থাকে, আদালত যদি নির্ধারণ করে থাকে যে শেখ হাসিনার ইন্টারভিউ এখানে যাবে না, তাহলে তো সেটা নেওয়ার প্রশ্ন আসে না। এখন কথা হচ্ছে যে খালেদ মহিউদ্দিন কেন এটা চাচ্ছে, এটা নির্ভর করতেছে সে কোন মিডিয়ায় কাজ করে। আমি ইচ্ছে করলে আমি শেখ হাসিনা ইন্টারভিউ নিতে চাই, আমার খায়েশ প্রকাশ করলাম। এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে প্রথম যে বিষয়টা আছে, শেখ হাসিনা কি বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে? ভাবখানা এমন যে শেখ হাসিনা বসে রয়েছে আমাকে ইন্টারভিউ দিতে। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দেন, আমি দিতে চান, উনি দিতে চান কেন? উনি দিতে চাওয়ার জন্য কি দেশের সারা ওয়ার্ল্ডে আর কোনো লোক পাচ্ছে না? ইন্ডিয়ার দিল্লি হচ্ছে সারা ওয়ার্ল্ড মিডিয়ার হাব। সেখানে এমন কোনো মিডিয়া নাই যেখানে সারা ওয়ার্ল্ডের সেখানে তার প্রতিনিধি নাই। শেখ হাসিনা যদি ইন্টারভিউ দিতে চান, হাজার হাজার মিডিয়া আছে যে সেটা কভার করার জন্য। এখন কথা হচ্ছে শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেছে কিনা, তা তো করেন নাই। তো শেখ হাসিনা অভিপ্রায় ব্যক্ত করেন নাই, আরেকজন সাংবাদিক বলবো উনি যদি দিতে চান, এটা নিয়ে এত শোরগোল করার আমি কোনো কিছু দেখি না। দ্বিতীয়ত হচ্ছে যে খালেদ মহিউদ্দিন যে মিডিয়াতে কাজ করেন, মনে করেন উনি বিবিসিতে কাজ করেন, বিবিসি যদি লন্ডনের একটা প্রতিষ্ঠান হয়ে থাকে, বা সিএনএনে কাজ করে থাকেন, ওটা যদি আমেরিকান প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে তো তার বাংলাদেশে আইনে যেই কথা বলা হয়েছে শেখ হাসিনা ইন্টারভিউ নেওয়া যাবে না, সেটা তার জন্য প্রযোজ্যই না। তো তাহলে বিষয়টা নির্ভর করছে আমার আউটলেট কোনটা, আমি কার জন্য কাজ করছি। আমার প্রতিষ্ঠানেই তো এটা আমার ইন্টারভিউ পাবলিশ করবে না। তো তাহলে আমার এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই, এবং এটা নিয়ে বাহাদুরি করার যেমন দরকার নাই, এবং এটা নিয়ে জুলাইকে মকারি করারও যেমন দরকার নাই, তেমনি জুলাইয়ের যে যোদ্ধারা আছে তারাও এটা নিয়ে হাহাকার যে পড়ে গেছে, এটা আমার প্রয়োজন মনে করি না। সবচেয়ে বড় কথা হচ্ছে শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করা। শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার কি আছে? শেখ হাসিনা একটা রাজনৈতিক দলের নেত্রী, তাকে পরাজিত করা হয়েছে, উনি এখন অন্য একটা দেশে আশ্রিত। তার রাজনীতিতে তাকে প্রাসঙ্গিক করে তুলছে কারা? তাকে প্রাসঙ্গিক করে তুলছে তো বর্তমান সরকার, তাকে প্রাসঙ্গিক করে তুলছে যে জুলাইয়ের ব্যক্তিরা।
আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন, বিএনপি আপনি শেষ করতে দেন, আমার শেষ করতে দেন, তারপর কথা বলেন আপনি। আপনি স্বাধীনতা যুদ্ধ করলেন, স্বাধীনতা যুদ্ধ করে আপনি এমন সব কর্মকাণ্ড করছেন যেটা স্বাধীনতার বিপক্ষে যায় এবং যেটা মানুষের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি করে যে আহা, পাকিস্তান আমলেই তো ভালো ছিলাম। তো একই কাহিনী তো আমরা এখনো দেখতে পাচ্ছি। আপনি 5 আগস্ট একটা বিপ্লব ঘটালেন, সেই বিপ্লবের পরবর্তীতে যারা পরাজিত শক্তি তাদেরকে নিয়ে বারবার আলোচনা করছেন এবং তাদের প্রয়োজনীয়তাটা আপনি জনগণের কাছে বুঝিয়ে দিচ্ছেন কি দিয়ে? আপনার শাসন দিয়ে। আপনার শাসন দিয়ে এমন নিম্নস্তরের শাসন যেটা দিয়ে জনগণ, সাধারণ রিকশাওয়ালা পর্যন্ত আপনাকে রাস্তায় গালাগালি করতেছে। আমি তো কোথাও দেখি না যারা বলেন যে আপনারা ডক্টর ইউনূসের শাসনে এত খুশি, এত আনন্দের বন্যা বয়ে যাচ্ছে, সেই লোকগুলোকে আপনারা ইন্টারভিউ করেন। আপনারা যে মিডিয়াগুলো এখন আছেন তারা সেই লোকগুলোর ভয়েস নেন না কেন? যে সেই লোকগুলো বলুক যে আমরা আনন্দে বন্যায় ভাসতেছি ডক্টর ইউনূসের শাসনে, আমরা ওনাকে আরো 5 বছর চাই, ওনাকে আরো 10 বছর চাই। সেটা না এনে আপনারা ব্যক্তিকে অভিযুক্ত করেছেন। আনিস আলমগীর কথা বলছে, খালেদ মহিউদ্দিন কথা বলছে, বা মাসুদ কামাল কথা বলছে, এরা আনতে চাইবে কি করে? আমরা যদি এমন শাসন দিই, আমরা জুলাইয়ের যোদ্ধারা আমরা যদি চাঁদাবাজি, মাস্তানি এগুলোতে না গিয়ে আমরা যদি রাষ্ট্রকে কিভাবে আগামীতে কিভাবে নিয়ে যাব, রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি কি হবে, আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কি, এগুলো যদি আমরা জনগণের কাছে তুলে ধরি, আমরা যদি শেখ হাসিনার শাসন যে কত খারাপ ছিল সেটা তুলে ধরতে পারি এবং আমরা দেখাতে পারি যে আমাদের শাসন কত ভালো, তাহলে তো মানুষ শেখ হাসিনাকে স্মরণই করবে না। কিন্তু আপনারাই বারবার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে তুলছেন, আপনাদের প্রাসঙ্গিকতা আপনারা তুলে ধরছেন এবং তার জন্য আপনারা অন্যদেরকে ব্লেম দিচ্ছেন যে তারা আনতে চায়। তাদের কোন ঠেকা পড়েছে শেখ হাসিনাকে ক্ষমতায় আনার জন্য? এটা মিডিয়া আনতে চাচ্ছে, মিডিয়া না, যারা জুলাই যোদ্ধা, যারা এই সমস্ত, বা জুলাই যোদ্ধা বলবো না সরাসরি, যারা এই সমস্ত প্রপাগান্ডা চালাচ্ছেন তারা। এভাবে যদি বলি, বিএনপি জামায়াতের নেতাদের বক্তব্যেই তো বারবার ফুটে উঠছে এই ধরনের আন্দোলন, এই ধরনের দাবি দেওয়া, ফেসিবাদকে ফিরিয়ে আনার প্রচেষ্টা হচ্ছে। আপনি তাদের বক্তব্য শুনেন নাই? আমি দেখি তাদের কথাও একই কথা বলবো। আমরা যদি ভালো চলি রে ভাই, পেছনে কে তাকায়? মানুষকে যদি আপনি শান্তি দিতে পারেন তো সে পেছনের দিকে তাকাবে না। মানুষ পেছনের দিকে কেন তাকাবে? সে আপনাকে 71-এর কথাই তো বলতেছি, যে আপনি 71-এ এমন পরে যদি আপনি এমন শাসন করেন, আমি হাহাকার করছি, এর আগে তো স্বাধীনতার আগেই তো ভালো ছিলাম, পাকিস্তান যখন ছিলাম। তো আপনি যদি এমন পরিস্থিতি তৈরি করবেন মানুষের মধ্যে, জনগণের মধ্যে, তো আপনি আকাঙ্ক্ষা তৈরি করছেন শেখ হাসিনা ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল, এখন কোন জাহান্নামে পড়লাম, আপনি কি মনে করেন সেই আকাঙ্ক্ষাটা আপনি তুলতে দিচ্ছেন কেন? যে আপনি কি মনে করেন জনগণ এখন বলছে আমরা আগে ভালো ছিলাম? আপনি রাস্তায় যান, আপনি শুনেন, আপনি নিজে শুনেন না, আপনারা মিডিয়াগুলো কভার করেন না। আসাদুজ্জামান রিপন ভাই, যদি এইভাবে আনিস আলমগীরের ভাইয়ের এই বক্তব্য, মানুষ এখন বলছেন আগে ভালো ছিলাম, এই বক্তব্যে আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনি যে প্রসঙ্গ তুলেছেন, আমি ওই প্রসঙ্গ আগে একটু বলে নিই যে আপনি খালেদ মহিউদ্দিনের ইন্টারভিউ প্রসঙ্গ তুলেছেন। আমি এটাকে অত গুরুত্ব দিয়ে আলোচনা করার পক্ষপাতী নই, ওই বিষয়ে আমি ঢুকলাম না। একটা ছোট্ট করে বলি, ওই বিষয়ে তিনি 24-এর জুলাই নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এমন কথা উঠে আসছেন যে জুলাই নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন, এবং বক্তব্যটাও ফেসবুকে, ইউটিউবে এগুলো বেশ ভাইরাল হয়েছে। তাহলে এইটাকে আপনি তুচ্ছ ঘটনা মনে করেন খালেদ মহিউদ্দিনের? জি, আমি ওইটাই বললাম যে জুলাই নিয়ে আমাদের মকারি করা উচিত না। খালেদ মহিউদ্দিনের কোনো বক্তব্য যদি জুলাইকে নিয়ে যদি তুচ্ছ তাচ্ছিল্য করা হয়ে থাকে, সেটা তিনি অত্যন্ত গর্হিত ভুল করেছেন নিঃসন্দেহে। কারণ হচ্ছে যে আপনার এখানে 134টি শিশু কিন্তু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এখানে প্রায় 2000-এর মতো মানুষ অনলি 36 দিনের কিন্তু আপনার শহীদ হয়েছেন। 20,000-এর মতো মানুষ শুধুমাত্র 36 দিনেই পঙ্গু হয়েছেন। সুতরাং এটা নিয়ে মকারি করা, উনি যেটা বলে, এটাকে নিয়ে মকারি করার দুঃসাহস কারোর থাকার উচিত না, এবং এটা নিঃসন্দেহে আপনার নিন্দিত হবে। এবং আমি নিজেও এটাকে নিন্দা করি। আগে ভালো ছিলাম না, আগে ভালো ছিলাম, এটা তো একটা মানে কথার কথা, যে উনি যেমন উদাহরণ টানলেন, কিছু মানুষ মনে করতো যে পাকিস্তান আমলে অনেক ভালো ছিলাম, পাকিস্তান আমলের কিছু লোকজন বলতো ব্রিটিশ আমলে অনেক ভালো ছিলাম, বলতো তো নাকি? কেউ বলতো যে না বিএনপির আমলে অনেক ভালো ছিলাম, কেউ বলতো যে না এরশাদের আমলে অনেক ভালো ছিলাম। দেয়ার আর পিপুল, ভেরি ফিউ পিপুল, তাদের মধ্যে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে। তারা কিন্তু খুব সমাজের অগ্রণী শ্রেণী না,
তারা সমাজের খুব মানে ক্যাটালিস্ট ফোর্সও তারা নন, হ্যাঁ, যারা শুধুমাত্র ভালো থাকা ব্যাপারটাই নিয়ে যারা খুব বেশি বিবেচিত হন। আরে ভাই, ভালো থাকবেন কি করে? একটা দেশে 18 বছর কোনো গণতন্ত্রের প্র্যাকটিস নাই। একটা দেশের রাষ্ট্রের প্রশাসনকে আপনার দলবাজ বানিয়ে দেওয়া হলো ক্রমান্বয়ে 18 বছর ধরে। হঠাৎ করে আপনি প্রশাসনকে ফেরেস্তা পেয়ে যাবেন, হঠাৎ করে আপনি প্রশাসন ব্রিটেন এবং আমেরিকার মতো বিহেভ করবে, ইভেন ইন্ডিয়ার মতো প্রশাসন বিহেভ করবে 18 মাস পরে, হঠাৎ করে 14 মাসে। ইট ইজ নট এক্সপেক্টেড। আপনি যদি মনে করেন যে পুলিশ 18 বছর চূড়ান্তভাবে ঘুষ খেত, কারণ সে ঘুষ দিয়ে তো চাকরিতে ঢুকছে, ঘুষ দিয়ে মানে আপনার ট্রান্সফার পোস্টিং নেয়, কোটি কোটি টাকা অফার করে, তাদের মানে অবাক কাণ্ড শুনি। কারণ আমি নিজে তো মিডিয়ার লোক, আমি নিজে তো সংবাদপত্রের সম্পাদক। কি শুনি জানেন? যে কোনো প্রতিষ্ঠানের সচিব আনা হবে, এর পেছনে লগ্নি করে, মানে ওই যে যেমন শুনি যে গ্যামলাররা যেমন গ্যামলিং করে, যেমন পেছন বাজি ধরে, একটা সচিবের পেছন ধরে। এরে যদি আনতে পারি তাহলে এর পেছনে এত টাকা, ওর এই জায়গায় আনতে হলে কত টাকা ঘুষ লাগবে, এত টাকা ঘুষ লাগবে, আমি বা আপনি দেবো। দেওয়ার পরে উনি যখন এই পদে আসবেন তখন ওনার কাছ থেকে উনিও চুরি করবে এবং আমাদের টাকাটা উদ্ধার করবো এবং আমরা ফুলে ফেপে উঠবো। সেটা দাঁড়ান, না না, আমার হাতেই সময় নেই। আমার এনবিআর চেয়ারম্যান আনবেন, ও পেট্রোলিয়াম কর্পোরেশনের কি চেয়ারম্যান বা এমডি আনবেন, মানে জেনেদের মাল আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনি রাতারাতি ভাঙতে পারবেন, এটা সত্য, কারণ এটা চলেছে। আপনি পুলিশকে এখন কি চলছে না? না, এখন তার কোনো পলিটিক্যাল এটা মানে এটা হওয়ার কোনো কারণ নাই, এখন তো কোনো পলিটিক্যাল পার্টি নাই ক্ষমতায় গেল, কিন্তু এটা তো চলছে। এই যে একটা সিস্টেম, সেই সিস্টেমটা দাঁড়িয়ে গিয়েছিল, সেটাকে ভাঙার জন্য তো একটা প্রত্যয় লাগবে। সেটি তো জুলাইয়ের আকাঙ্ক্ষা, স্ট্রেইট সেটা ভাঙার জন্যই তো জুলাইয়ের আকাঙ্ক্ষা। আপনি অন্ধকার দেখতে পাচ্ছেন, আপনি বিপদ দেখতে পাচ্ছেন, তা আপনি অন্ধকার যখন বিপদ থাকে, যখন আপনি ভূতের ভয় পান, কি করেন? আপনি তাবিজ গ্রহণ করেন অথবা ঝাড়ফুঁক করেন, পানি খান। সেই জন্যই জুলাই হয়েছে, রাইট। আপনি যখন অন্ধকার দেখবেন, নির্বাচনের সংখ্যা দেখবেন, আপনি ভালো প্রার্থী দেবেন। সোজা কথা, খারাপের এগেনস্টে আপনার লড়াইটা হবে ভালো দিয়ে। যাবতীয় যা ভালো সে ভালোগুলো নিয়ে আপনি আগান। উনি তার সাথে আমি একটা বক্তব্যতে একমত, আপনি যদি অনেক কিছু ভালো করেন, অনেক ভালো কর্মসূচি দেন, অনেক ভালো কথা বলেন এবং মানুষ যদি বিশ্বাস করে যে আপনি ভালোগুলো করবেন, তাহলে তো শঙ্কার কোনো কারণ নেই। মানুষ, তবে একটা আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, 2-4 জন যে বা যারা বলে যে ভালো ছিলাম অথবা শেখ হাসিনা, নট অ্যাট অল। 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে ছিল আগের দফা, অনেক কান্নাকাটি করে ক্ষমা চেয়ে তারপরে ক্ষমতা এসেছে। এইবার তো দেশে শিশুগুলোকে হত্যার কাণ্ড তো স্বীকারই করে না, কোনো রিমোর্স নাই, কোনো রিপেন্টেন্স নাই। চুরি চামারি করে 300, 350, 400 বাড়ি তার একজন মন্ত্রী বানিয়েছে বিদেশে। এটা নিয়ে তাদের কোনো নাই, হতাশা নাই। আজিজ খানের মতন লোক সিঙ্গাপুরে বাংলাদেশের মালগুলো, টাকা পয়সাগুলো পাচার করে দিয়ে সিঙ্গাপুরের শীর্ষ 19 ধনীর মধ্যে একজন হয়ে গেল। এটি নিয়ে তাদের কোনো অনুশোচনা নাই, সোজা কথা। তো যাদের কোনো অনুশোচনা, এগুলো হচ্ছে মানে এগুলো ড্রাকুলা, এগুলো দৈত্য। বাংলাদেশের দৈত্যের শাসন, আর বাংলাদেশের দৈত্যের শাসন মানুষ কখনই গ্রহণ করবে না। ভবিষ্যতে কাউকে দৈত্য উঠতে যেমন দেখতে চায় না, অতীতের কোনো দৈত্য সরকারও মানুষ পছন্দ করবে না। আর কোনো দৈত্যরূপী, কোনো দানবরূপী কাউকে, সেটা পলিটিশিয়ান হোক আর যেই হোক, কাউকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ধন্যবাদ।